সুপ্রিয় দর্শক, করোনায় দারিদ্র্য এবং খাদ্য অধিকার এই বিষয়টিতে আজ বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা আমাদের সামনে নানা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এর মধ্যে মানুষের প্রধানতম অধিকার যেটি খাদ্যের অধিকার, সেটি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে বর্তমান পরিস্থিতিতে। খাদ্য অধিকার মানে মানুষের জীবনের অধিকার। প্রান্তিক মানুষের জীবনে করোনার এই সময়ে খাদ্য প্রাপ্তি এবং অধিকারের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে আজকে আমরা আলাপ করব। আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ, পিকেএসএফ এবং রাইট টু ফুড বাংলাদেশের চেয়ারম্যান ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজ জুম প্ল্যাটফর্মে যুক্ত হচ্ছেন জনাব মহসিন আলী, নির্বাহী পরিচালক ওয়ে ফাউন্ডেশন এবং রাইট টু ফুড বিডির সেক্রেটারি জেনারেল। স্বাগত জনাব মহসিন আলী আপনাকে। আর স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, ডক্টর নাজনীন আহমেদ, সিনিয়র রিসার্চ ফেলো, গবেষণা প্রতিষ্ঠান BIDS। স্বাগত আপনাকে ডক্টর নাজনীন আহমেদ। এবং রয়েছেন জনাব আবুল কালাম আজাদ, হেড অফ প্রোগ্রাম সাউথ এশিয়া ইকো কোঅপারেশন। স্বাগত আপনাকেও। শুরু করতে চাই ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের কাছ থেকে। স্যার, আপনাকে অনেকদিন পরে এই আলোচনায় পেয়েছি। জুম প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। যেটি প্রথমেই জানতে চাইব যে করোনা তো আমাদের সামনে আসলে আমাদের জীবন জীবিকার অনেক সংকট তৈরি করেছে, কিন্তু আমরা আজকে বিশেষ করে খাদ্য অধিকার, খাদ্য নিরাপত্তা, খাদ্য প্রাপ্তির বিষয়টি এবং এই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করতে পারি সেগুলো নিয়ে আমরা আপনার কাছে জানতে চাইব। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সম্পর্কে এবং এই নিরাপত্তার বিষয়টি কিভাবে ম্যানেজ হচ্ছে এবং মানুষের খাদ্য প্রাপ্তির অধিকারটির প্রতি আমরা কতটা যত্নবান হচ্ছি সে বিষয়ে আপনার একটা প্রাথমিক মূল্যায়ন যদি আমরা পাই। প্রথম কথা হচ্ছে খাদ্য প্রাপ্তি, খাদ্য নিশ্চিতকরণ, সেটা বিভিন্ন পর্যায়ে দেখা যায়। একটা হচ্ছে জাতীয় পর্যায়ে, আরেকটা হচ্ছে পারিবারিক পর্যায়ে, তারপরে হচ্ছে পরিবারের সদস্যদের পর্যায়ে। আমরা তিন ভাগেই সাধারণত দেখে থাকি। জাতীয় পর্যায়ে খুব একটা সমস্যা নাই এখনো। আউশ ভালো হয়েছে, বড় ভালো হয়েছিল, তবে আগামীতে আমরা জানি না আমন কিরকম হবে। তবে সরকার থেকে যেটা বলা হয়েছে যে আমন বিশেষভাবে দেখা হচ্ছে, সেখানে সমস্যা দেখা দিলে আমদানির ব্যবস্থা করা আছে। তো আমি মনে করছি যে জাতীয়ভাবে সমস্যা হবে না। এরপরে থাকে পরিবার পর্যায়ে। সেখানে আমাদের এখানে অনেক দরিদ্র আছে, অতি দরিদ্র আছে, এবং এই সময়ে যারা দরিদ্র ছিল তারা আরো অবস্থা খারাপ হয়ে গেছে। যারা অতি দরিদ্র ছিল তারা নিঃস্ব হয়ে গেছে। তারপরে যারা দরিদ্র ছিল না তাদের মধ্যে অনেকে দরিদ্র হয়ে গেছে। তো সেজন্য তাদের প্রাপ্তিটা নিয়ে নানা ধরনের গবেষণা হয়েছে। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় খাদ্য কমিয়ে দেওয়া হয়েছে, ঠিক মতো খাদ্য পাচ্ছে না। তারপরে কোথাও কোথাও দেখা যাচ্ছে যে তারা যে পুষ্টিকর খাদ্য সেদিকে যেতেই পারছে না, শুধু ভাত খেয়ে থাকতে হচ্ছে। এটা কিন্তু শুধু বাংলাদেশে না, এটা সারা বিশ্বে এরকম হচ্ছে। আমেরিকায় লঙ্গরখানা খোলা হয়েছে, বিশাল বিশাল লঙ্গরখানা, লাইন দিয়ে লোকজন যায়। তো সেই হিসাব থেকে যদি আমরা দেখি, বাংলাদেশে আমরা খুব একটা খারাপ করছি না। এই অবস্থাতেও আমাদের অর্থনীতি যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী 4.5% প্রবৃদ্ধি হয়েছে এই বছরে আর কি। যেখানে অন্যান্য আমাদের আশেপাশের দেশ বা দূরের অনেক দেশ যেগুলি তার অর্থনীতি ছোট হয়ে এসছে, তারা গ্রোথ হচ্ছে নেগেটিভ। তো সেই হিসাবে আমাদের অবস্থাটা ওই রকম খারাপ না। কিন্তু পরিবার পর্যায়ে যারা প্রান্তিক লোকজন, তাদের কাজ নেই, তাদের আয় কমে গেছে। এটা VBS এর আমরা যে জরিপ, সেই জরিপ থেকে দেখেছি যে আয় কমে গেছে সবারই। তো এই আয় কমে যাওয়ার পরে কাজে তারা পুরোপুরি খাদ্য সেটা কিনতে পারছে না। তো একটা হচ্ছে সরকারি সহায়তা। তো সরকারি সহায়তা VBS এর সার্ভেতে দেখা গেছিল, তখন অবশ্য ওই লকডাউনের সময় 52% বলেছে তারা খাদ্য পাচ্ছে না সরকারের কাছ থেকে। এখন তারপরেতে বেশ কিছু উন্নতি হয়েছে, এখন আবার অবস্থা খারাপের দিকে যাচ্ছে। এই সময়ের মূল্যায়ন আমি দেখিনি, আমি নিজেও করিনি, সুতরাং ঠিক বলতে পারছি না। তবে গ্রামে কিন্তু সমস্যা অত বেশি নাই করোনার ফলে। গ্রামের মানুষ কাজকর্ম করছে, যারা যে তাদের উৎপাদনেও তারা করার চেষ্টা করছে। তবে যারা বিক্রি
করে তাদের বাজারের একটু সমস্যা হচ্ছে, বিদেশি যেটা রেমিটেন্স তো প্রচুর আসছে, কাজে সেখানে খুব একটা সমস্যা হচ্ছে না। তো আমি মনে করছি যে এই মুহূর্তে আমাদের সমস্যাটা অত প্রকট না, যদিও একেবারে প্রান্তিক যারা সবসময় সমস্যায় থাকে তারা এখন সমস্যায় আছে। আর বিশেষ করে যে শহরাঞ্চলে যারা বস্তিতে থাকে এদের 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 মধ্যে বেশ কিছু সমস্যা আছে। আর এই পারিবারিক পর্যায়ে একটা কথা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে যে নারী এবং শিশু, আর বিশেষ করে যারা কিশোর কিশোরী, এদের উপরে এর অভিজ্ঞতা একটু বেশি পড়ছে, কারণ তারা সব বেশিরভাগ সময় বঞ্চিত। আমরা দেখি যখন একটা দুর্যোগ হয় এরাই বঞ্চিত হয়ে যায় বেশি। তো সেই হিসেবে যে 2-4টা গবেষণা আমি দেখেছি সেখানে এদের উপরে একটু বেশি অভিজ্ঞতা পড়ছে। তবে আমাদের এখানে খুব যে একটা সংকটে আমরা এখন আছি সেটা আমি বলবো না। আমরা কিছু অনেক মানুষ অসুবিধায় আছে, কিন্তু কোনো রকমে তারাও চালিয়ে যাচ্ছে। তার পাশে আমাদের লোকজন, শুধু সরকার তো না, এখানে আমাদের বাংলাদেশে একটা ঐতিহ্যই আছে, যখন মানুষ বিপদে পড়ে অন্যরা সহায়তা করে। তো অন্যরা সহায়তা করছে, প্রাতিষ্ঠানিকভাবে সহায়তা হচ্ছে, ব্যক্তি পর্যায়েও চলছে। তো মোটামুটি মূল্যায়ন এইরকম। জি, ধন্যবাদ ডক্টর কাজী খলিকুজ্জামান। এই পর্যায়ে আপনার কাছে আপনার বক্তব্যটা, প্রাথমিক বক্তব্য পেয়েছি, আবার ফিরবো আপনার কাছে। জনাব মহসিন আলী, আপনাকে যে প্রশ্নটি আমি করতে চাই সেটি হচ্ছে যে ডক্টর কাজী খলিকুজ্জামান যেমনটা বললেন যে নিরাপত্তার দিক থেকে হয়তো ততটা সংকটে নেই, কিন্তু যেসব মানুষ অসুবিধায় আছে, যারা নিম্ন আয়ের মানুষ, প্রান্তিক মানুষ, যাদের আয় রোজগার কমে গেছে, ঠিক এই সময়ে করোনা তাদের জন্য আরও একটা বড় অভিঘাত। তো সেই সময়ে এসব মানুষের খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে কী ধরনের ঝুঁকি তৈরি হয়েছে এই সাম্প্রতিক মাসগুলোতে, এবং আগামী দিনগুলোতে কিরকম ফোর্সি করছেন আপনি? দেখেন, আমি একটু পরিসংখ্যান দিয়ে বলি। সেটা হচ্ছে যে করোনার পূর্বে আমাদের দেশে দরিদ্র মানুষের সংখ্যা ছিল 20.5%, অর্থাৎ 3,80,00,000 মানুষ, প্রায় কিছু কম বেশি হতে পারে। তো করোনার আক্রান্তের পর আমরা স্বাভাবিকভাবেই জানি যে চিকিৎসা নিয়েই মানুষ ব্যস্ত, দিশেহারা, কিছুটা আমরা স্বাস্থ্য সংকটটাও দেখেছি। তার পাশাপাশি আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে বেকারত্ব, কর্মসংস্থানহীনতা, এবং এর প্রভাব হচ্ছে এরকম যে অতি দরিদ্র, স্যার ইতিমধ্যেই বলেছেন, আরো ক্ষতিগ্রস্ত হয়েছে, দরিদ্র মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, নিম্নবিত্ত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং নিম্ন মধ্যবিত্ত বলতে যাদেরকে বোঝায় তাদেরও এক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সেই দিক থেকে আমি যদি বলি আপনার কথার উত্তরে, সেটা হচ্ছে এই যে বেশিরভাগ মানুষ কম বেশি খাদ্যের সাথে কম্প্রোমাইজ করে চলেছে। কম্প্রোমাইজটা এমন, যেহেতু তার আয় কমেছে, সেটা কর্মসংস্থান যাওয়ার কারণেই হোক, অন্য যে কোনো সবকিছুর কারণেই হোক, কারণ হচ্ছে যে ব্যবসা বাণিজ্য, দোকানপাট, প্রাইভেট সেক্টরের চাকরি থেকে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অতএব তার যে পরিমাণ খাবার সে আগে খেত, যেভাবে খেত, সেই পরিমাণ খাবার সে খেতে পারছে না, এবং অতি দরিদ্ররা আরো খারাপ অবস্থায় পড়েছে। সেইটা মিলিয়েই আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষের খাদ্য নিরাপত্তার অবস্থাটা এই যে কম্প্রোমাইজ করে চলেছে, একটা ঝুঁকির মধ্য দিয়ে চলছে, কম খাচ্ছে। এবং এই কম খাওয়ার পরিপ্রেক্ষিতে যেটা হচ্ছে, একটা তথ্য স্যার একটুখানি বলেছেন, আমার কাছে এটা সুনির্দিষ্ট তথ্য আছে একটা জরিপ অনুযায়ী, আমেরিকান এফডিএ নামে একটা প্রতিষ্ঠানের। সেটা হচ্ছে যে আপনার মানুষ যেহেতু মাছ, মাংস, ডিম, দুধ বা ধরেন আপনার প্রয়োজনীয় শাকসবজি খেতে পাচ্ছে না, সেখানে সে চালের খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে, এবং 6 লক্ষ মেট্রিক টন চাল বেশি খরচ হয়েছে পূর্বের যে কোনো সময় থেকে এই জরিপে এটা পাওয়া গেছে। অতএব এই কথাটাই বলা যায়, সেটা হচ্ছে যে মানুষ এখন পর্যন্ত তুলনামূলকভাবে কম খাচ্ছে, কম্প্রোমাইজ করে চলছে, যেভাবে তার আয় রোজগার হচ্ছে সে সেইভাবেই খাচ্ছে। এটাই হচ্ছে সার্বিকভাবে একটা পরিস্থিতি। আর আগামী দিনের ঝুঁকি ডিপেন্ড করবে করোনার বিস্তারের উপর এবং করোনা নিয়ন্ত্রণের উপর। যদি আমরা করোনাকে নিয়ন্ত্রণ করতে পারি, পৃথিবী পারে ভ্যাকসিন সহ সবকিছু মিলিয়ে, তাহলে ঝুঁকি কমে আসবে। আমরা আশা করছি যে আমরা ভালো করব, ভালো থাকবো।
কিন্তু যদি করোনার বিস্তার প্রতিরোধ করা না যায়, ভ্যাকসিন না দেওয়া যায়, তাহলে আমাদের ঝুঁকি কিন্তু সামনে অনেক বেশি আছে। জি, ধন্যবাদ ডক্টর নাজনীন আহমেদ। অর্থনীতিবিদ হিসেবে বাংলাদেশের যে ইকোনমিক গ্রোথ, যে পারফরমেন্স ইকোনমিক ইন্ডিকেটরসগুলোতে, সেখানে খাদ্য সংকট হওয়ার তো কথা নয়। নিরাপত্তার দিক থেকে এক ধরনের কমপ্লাসেন্সি আমাদের আছে এবং বাস্তবতাও তাই। কিন্তু যেহেতু কোভিড নিয়ে আমরা আলাপ করছি, এই কোভিড সিচুয়েশনে আমরা এটাকে ঠিক প্রেডিক্ট করা মুশকিল যে কোন দিকে যাচ্ছে। অর্থনীতির সূচকগুলো বিবেচনা করে আপনি বাংলাদেশের মতো অর্থনীতিতে আগামী দিনগুলোতে যদি এটা প্রলং করে, তাহলে কোনো খাদ্য সংকট বা বড় ধরনের কোনো ঝুঁকি খাদ্যকে কেন্দ্র করে, প্রাপ্তির অধিকারকে কেন্দ্র করে কোনো মানে ঝুঁকি আপনি দেখতে পান কিনা? আমি খলিকুজ্জামান স্যার যে ডাইমেনশন থেকে বলেছেন সেটা থেকে নিয়ে সংযোগ করব। উনি বলেছেন যে খাদ্য নিরাপত্তার বিভিন্ন জায়গা আছে, রাষ্ট্রীয়ভাবে, আঞ্চলিকভাবে, পারিবারিকভাবে, এবং ওটা নিয়ে খুব সুন্দর করে বিশ্লেষণ করেছেন। আপনি যেটা বললেন ঝুঁকির কথা, এটা আমি খাদ্য নিরাপত্তার 4টা পিলারকে ধরে বিশ্লেষণ করতে চাই। খাদ্য নিরাপত্তা এই শব্দটা যখন আমরা বলছি, এর মধ্যে প্রথম হচ্ছে খাদ্যের উৎপাদন, দ্বিতীয় হচ্ছে অ্যাক্সেস টু ফুড, অর্থাৎ এটার সরবরাহ ঠিক মতো হতে হবে। 3 নম্বর হচ্ছে পিলারটা হচ্ছে ইউটিলাইজেশন, যেটা মহসিন ভাই বলেছেন যে খাবারটা নিউট্রিশাস হতে হবে, আমার পুষ্টি হতে হবে। এবং 4 নম্বর হচ্ছে সাস্টেনেবিলিটি, অর্থাৎ এটা আমি একদিন খেলাম আর 3 দিন আবার খাবারের জোগান নাই, সেটা হতে পারবে না। এটা ধারাবাহিকতা থাকতে হবে। তাহলে উৎপাদন, সরবরাহ, নিউট্রিশাস ফুড এবং সাস্টেনেবিলিটি, এই 4টার দিকে বিবেচনা করে যদি ঝুঁকিগুলো দেখি, তাহলে করোনার এখন পর্যন্ত অভিজ্ঞতায় আমরা দেখছি যে আমাদের প্রোডাকশন সাইডে করোনা যখন আসলো, বোরো ধানের সময় ছিল, ধান কাটা নিয়ে একটা চিন্তা ছিল, হাওরে পানি এসে যাবে, দ্রুততার সাথে সিদ্ধান্ত নিতে হবে, সেইগুলো কিন্তু আমরা মোটামুটি বলবো ভালোভাবে মোকাবেলা করেছি। ফলে ওই সময় উৎপাদন এবং ফসল তোলায় আমরা সমস্যা দেখিনি। সরবরাহে কিছুটা সমস্যা দেখলেও আমি বলবো যে সেটা প্রকট হয়নি, এবং ওই সময়ে সাধারণ মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা নেওয়া হয়েছে। এর মধ্যে আমরা সমস্যাও দেখেছি, তারপরেও আমরা বলবো যে সেটা মোকাবেলার যে প্রচেষ্টা বাংলাদেশের অর্থনীতি হিসেবে, আমি এত বেশি সংখ্যক দরিদ্র মানুষ, তারপরেও সেই প্রচেষ্টাটার মধ্যে একটা শক্তি ছিল, এবং এই কারণেই বিপুল সংখ্যক মানুষ খাবারের যে তার সাপ্লাই সেটা পেয়েছে। তবে এটাও ঠিক, অনেকেই পকেট বিভিন্ন জায়গায় বলেছে যে তারা সরকারি বেসরকারি কোনো খাদ্য সহায়তাই পান নাই। তার মানে ওই সময় আমাদের প্রচেষ্টা সত্ত্বেও কিন্তু কিছু সমস্যা ছিল। এবং এরপরে সরবরাহতে একটু সমস্যা হলো বন্যার কারণে, কোভিডের পরে যে সময়েই আমরা যে বন্যা দেখলাম, এবং এই পুরো এই যে উৎপাদন ঠিক থাকলেও সরবরাহ এবং এই যে সবার কাছে পৌঁছানো, এইগুলোর সমস্যার কারণে, আর মানুষের যেহেতু আয় কমে গেছে অন্যদিকে, সেইটার কারণে দেখা গেছে যে যেটাকে আমরা বলছি ইউটিলাইজেশন, অর্থাৎ খাবারটা আমি সঠিকভাবে খাচ্ছি কিনা, সেই জায়গায় সমস্যা হয়েছে, সেই জায়গায় কিন্তু ঝুঁকিটা হয়েছে। এটা উৎপাদন কিংবা সরবরাহের জন্য যতটা না, তার চেয়ে বেশি হচ্ছে মানুষের আয় কমে যাওয়ার জন্য। এবং এই কারণেই এই আয় কমাটাই কিন্তু আবার আমাকে সাস্টেনেবিলিটি, যেটা যে আমার সরবরাহ যদি ঠিক থাকে, হ্যাঁ, আমি অ্যাক্সেস পাবো কিনা, খেতে পারবো কিনা, সেই সাস্টেনেবিলিটিকে প্রশ্ন করছে। এখন কোভিডের দ্বিতীয় ধাক্কায় কিন্তু আমাদের এই সময়ে, যেটা আমন ধানের যেহেতু সময়, প্রোডাকশন নিয়ে আমাদের চিন্তাটা এখনো কম। কিন্তু আবারও যদি বলি, সরবরাহ চেইন হয়তো কোভিডের প্রথম ধাক্কায় যত খারাপ হয়েছিল, একেবারে লকডাউন, কোনো কিছু চলছে না, তার থেকে কম ঝুঁকি হবে। কিন্তু বাকি যে দুটো, অর্থাৎ ইউটিলাইজেশন এবং সাস্টেনেবিলিটি, সেটা কিন্তু নির্ভর করছে খাদ্য উৎপাদন কিংবা সরবরাহের সাথে শুধু নয়, সেটা নির্ভর করবে মানুষের কর্মসংস্থান, মানুষের আয়ের উপরে। এবং সেই জায়গাতে আপনি দেখেন যে আমরা কোভিডের প্রথম ধাক্কা থেকে একটুখানি উঠে আসলেও আমরা অনেক মানুষ কিন্তু চাকুরি হারিয়েছে, অনেক মানুষের আয় কমে গেছে। আমরা যদি আমাদের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক খাত দেখি, সেখানে তো আমাদের সহযোগিতা, প্রণোদনা সবচেয়ে ভালো গেছে। তারপরেও কিন্তু বিজিএমই এর তথ্য মতেই প্রায় 350 ফ্যাক্টরি, তাদের ফ্যাক্টরি বন্ধ হয়েছিল। তার মধ্যে 91টা ফ্যাক্টরি একেবারে সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এখন আপনি যদি চিন্তা করেন যে গড়ে যদি 91টা ফ্যাক্টরিতে 1000 করেও মানুষ থাকে, তাহলে কিন্তু 91,000 শ্রমিকের চাকরি গেছে। তাহলে এই সংখ্যাটা কিন্তু বড় অনেক। এবং যারা, এটা তো এখন ডিমান্ড নাই, ফ্যাক্টরি বন্ধ, তাহলে ওই মানুষগুলো তো এরকম অনেক সেক্টরে কিন্তু হয়েছে, কাট ডাউন হয়েছে, ছোট করা হয়েছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অল্প আয়ের মানুষের এই যে অর্থনীতির যে জায়গাটা আমাদের, যেখানে একটু সংকোচন আমরা দেখছি, তার কারণে
মোটা দাগে হয়তো অর্থনীতি ঝুঁকিতে নাই, কিন্তু কিছু মানুষ যারা নিম্ন আয়ের মানুষ তাদের কিন্তু এই ঝুঁকিগুলা থেকেই জি, জনাব আবুল কালাম আজাদ, এই যে আমরা তিনজনকে শুনলাম, এখানে মানে আপনার একটা ম্যানেজমেন্ট একটা ইস্যু আছে, উৎপাদন এবং মানে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করা, একই সঙ্গে এটার পুষ্টি নিশ্চিত করা এবং এটা যাতে মানুষ ধরে রাখতে পারে তাদের প্রাপ্যতার যে অধিকারটা সেটা যাতে ধারাবাহিকতা থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। কিন্তু করোনার সময় আমরা যেটা দেখেছি যে সরকারি ব্যবস্থাপনায় মানুষের খাদ্য সরবরাহ হয়েছে, বা যারা নিরন্ন আছেন বা যারা নিম্ন আয়ের আছেন, কম রোজগারের মানুষ আছেন, তাদেরকে সাপোর্ট করা হয়েছে। কিন্তু কিছু মানুষের চ্যারিটি করেছেন, তাদের উপর নির্ভর করেছেন। কিন্তু চ্যারিটি করা বা মানুষের সদিচ্ছার উপর নির্ভর না করে একটা রাষ্ট্র কিভাবে এই ধরনের একটা মহামারী পরিস্থিতিতে মানে নিম্ন আয়ের মানুষদেরকে, প্রান্তিক মানুষদেরকে সহায়তা দিয়ে যেতে পারে, সেরকম একটা মেকানিজম কি আপনি দেখেন কিনা আমাদের দেশে? অবশ্যই বাংলাদেশে বিশেষ করে ইকো কোঅপারেশন খুব রুট লেভেলে কাজ করে, একেবারে চর এলাকাতে, কোস্টাল এলাকাতে। আমাদের রুট লেভেলে কাজ করার অভিজ্ঞতা থেকে যেটা দেখেছি, যে আপনি সুন্দর বলেছেন যে বাংলাদেশে সরকার বলেন এবং বিভিন্ন বেসরকারি সংস্থা সহ প্রাইভেট সেক্টরগুলো বিভিন্ন সময় খাদ্য সহায়তা দিয়েছে। হ্যাঁ, বিত্তবান লোকেরা খাদ্য সহায়তা দিয়েছে, কিন্তু দেখা গিয়েছে যে খাদ্য সহায়তার মধ্যে যেটা খলিকুজ্জামান স্যার স্পষ্টভাবে বলেছে, নাজরিন আপা বলেছে, যে নিউট্রিশনের একটা বড় ঘাটতি আছে রাষ্ট্রীয় ব্যবস্থাতে। এই জায়গাতে রাষ্ট্রের সুযোগ আছে যে সোশ্যাল প্রোটেকশনের স্কিমে যে ধরনের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে, সেই খাদ্যটাকে কতটা নিউট্রিশিয়াস এবং কতটা নিরাপদ করা যায় সেটা একটা চিন্তা করে যদি খাদ্যটা দেওয়া যায়, তাহলে যে প্রান্তিক জনগোষ্ঠী, সেই জনগোষ্ঠীর নিউট্রিশন চাহিদাটাকে উন্নতি হবে। সেটা একটা বিষয়। যেমন আমাদের বাংলাদেশে যদি আমরা চিন্তা করি যে সবাই কিন্তু চাল খায়, এখন চালের কিন্তু প্রোডাকশন টেকনোলজিতে আমরা জিঙ্ক রিচ চাল কিন্তু প্রডিউস করতে পারি। পাশাপাশি আমরা চালকে ফোর্টিফাইড করে কিন্তু আমরা জনগণের মাধ্যমে দিতে পারি, সেই জায়গাগুলোতে সুযোগ আছে। পাশাপাশি আমরা দেখেছি অত্যন্ত প্রত্যন্ত এলাকার কাজের সুযোগ হওয়াতে যে কিছু স্যারও বলেছে যে বিশেষ করে ডিজেবল ফ্যামিলি, ওমেন হেডেড যে ফ্যামিলিগুলো আছে, এবং বিশেষ করে গর্ভবতী মা, নারী, অ্যাডোলেসেন্ট গার্লস এবং বিশেষ করে এল্ডার পিপল, তাদেরকে আসলে যদি বিশেষভাবে খাদ্য সহায়তার দিকে নজর দেয় রাষ্ট্র, তাহলে অবশ্যই এই করোনাকালীনে সময়ে আরও তাদের খাদ্য নিশ্চয়তার সহযোগিতা করবে। সেটা একটা যেমন বড় বিষয়। আবার দেখেছি অলরেডি যে আমরা অনেক সময় নগদ থেকে গ্রামে গিয়েছে, আমাদের অনেকেই গিয়েছে, আমাদের দেশে বাসাবাড়িতে ঢাকা শহরে যারা কাজ করে তারা অনেকেই গিয়েছে, অনেক রিক্সাপ্লোয়াররা গিয়েছিল, অনেক পরিবহন শ্রমিকরা গিয়েছিল। তারা যেতে কি হয়েছে, তারা আমরা দেখেছি যে তারা শহরে কাজ করতো অন্য কাজ, যে গ্রামে যে কৃষিজের একটা কাজ, সেই কাজগুলো কিন্তু তারা কোপ করতে পারতেছে না, তারা সেটা ইনকামও করতে পারতেছে না। যে খাদ্যের যে পারচেজিং যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি কিন্তু তাদের নাই। তো সেই স্কিলের কিন্তু গ্যাপ আমরা ইকো কোঅপারেশন ফিল্ডে কাজ করাতে আমরা দেখেছি এই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। ওকে, একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে বাকি আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন করোনায় দারিদ্র্য এবং খাদ্যের অধিকার, এই বিশেষ আলোচনায় আমার সঙ্গে জুম প্ল্যাটফর্মে যুক্ত হয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, রয়েছেন ওয়েব ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মহসিন আলী, এবং স্টুডিওতে রয়েছেন ডক্টর নাজরিন আহমেদ এবং জনাব আবুল কালাম আজাদ, হেড অফ প্রোগ্রাম ইকো কোঅপারেশন। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, আপনার কাছ থেকে শুনতে পাচ্ছেন ডক্টর কাজী খলিকুজ্জামান? জি, আমরা উৎপাদনের দিক থেকে বা আমাদের মজুদের দিক থেকে হয়তো সেরকম সংকট আমরা দেখছি না, সেই ব্যবস্থাপনা মোটামুটি সন্তোষজনক, আপনি যেমনটা উল্লেখ করলেন। কিন্তু বন্টন ব্যবস্থাপনা এবং মানে যারা একদমই মার্জিনালাইজড মানুষ আছেন তাদের কাছে পৌঁছানো, এবং এখানে বেশ কিছু কি বলবো যে ব্যবস্থাপনাজনিত কিছু ত্রুটি বা দুর্বলতা আছে বলে আমরা শুনি বা দেখি। আপনার এক্ষেত্রে বিশ্লেষণটা কি কেমন? সরকারি যে সহায়তা এবং প্রণোদনা যেটা দেওয়া হয়েছে অতি দরিদ্র বা পিছিয়ে পড়া মানুষের জন্য আছে, তার মধ্যে একটা আছে যাদের খাদ্য দেওয়ার ব্যাপার একটা, আরেকটা হচ্ছে যে অর্থ করে কাজ করার জন্য যে প্রণোদনা, সেটা আমরা লক্ষ্য করেছি যে মাঝখানে যারা থাকেন তারা অনেক সময় যা বাস্তবায়ন করার কথা সঠিকভাবে বাস্তবায়ন করেন না, এবং অনেক সময় ধান্দাবাজি, আমি শব্দটাকে বলি, ধান্দাবাজি আমরা লক্ষ্য করেছি। তো ফলে যতটা আমরা সুফল পেতে পারতাম, যে প্রণোদনাটা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল, ততটা ঠিক পাচ্ছি না, কিন্তু অনেকখানি আমরা পাচ্ছি। সেগুলোকে নিয়ন্ত্রণে আনা হয়েছে, আগে করা হতো না। কিন্তু এই ধরনের
যারা ধান্দাবাজি করতো তারা পার পেয়ে যেত। এবার দেখা যাচ্ছে যে অনেককেই জবাবদিহির মধ্যে নিয়ে আসা হয়েছে, ফলে উন্নতি হয়েছে। প্রথম থেকে যেরকম খারাপের দিকে যাচ্ছিল পরের দিকে এসে ততটা না, ফলে অনেকখানি উন্নতি হয়েছে আমি মনে করি। তবে প্রান্তজন যারা মানে যারা অতি দরিদ্র তাদের তো সবসময় সমস্যা আছে। কাজের সমস্যা, যেমন সাঁওতাল বা ওই ধরনের যারা আছে তারা পরিষ্কার পরিচ্ছন্নতা যারা করে তাদের তো কাজ নাই এরকম রীতিমতো, সুতরাং তাদের অবস্থাটা আরো বেশি খারাপ হয়েছে এবং তাদের দিকেই বেশি নজর দেওয়া উচিত। এবং যেটা আমি কিছু কিছু খবর নিয়েছি, আমি গবেষণা করিনি ওইভাবে, যারা আমাকে প্রশাসনের লোকজন বলছেন তারা ওইদিকে নজর দেওয়ার চেষ্টা করছেন যতটা সংগতি তাদের কাছে কাজ যায় আর কি সেই হিসেবে। তো ফলে অনেকেই অসুবিধার দিকে যাচ্ছেন এবং এই সময়ে এটা অস্বাভাবিক কিছু না, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের বাংলাদেশে যে সচেতনতা আছে প্রান্তজনের মধ্যে, সরকারের মধ্যে এবং সরকারের বাইরে, এবং বিশেষ করে যে মিডিয়ার মধ্যে, আমরা যে গণমাধ্যম গুলোকে লক্ষ্য করে যে কোথাও কিছু ঘটলে তারা সেটা বের করে, আগে আসতো না, এটা আমরা জানতাম না, এখন আমরা জানতে পারি। কাজে তারপরে অনেক সময় দেখেছি আমি যে মিডিয়াতে একটা কিছু বলা হলে তারপরে সরকার সেখানে ব্যবস্থা গ্রহণ করছে, সেটা হচ্ছে। তো সেই জন্য অমর্ত্য সেন বলেছেন যে আমরা দুর্ভিক্ষ হবে না যদি যদি গণমাধ্যম যেখানে খুব ইয়ে থাকে আমাদের মতো, আমাদের এখানে যেরকম সব খবর টবর দিতে পারি আর কি, সেরকম যদি স্বাধীন গণমাধ্যম থাকে তাহলে দুর্ভিক্ষ কোথাও হয় না। সেই জন্য আমি মনে করি যে আমাদের যে বাঙালি জাতি হিসাবে আমরা যখন একটা দুর্যোগ দেখা দেয় তখন আমরা সবাই, সরকার তো আছে, সরকার বাদেও বাকি যারা আছে সবাই আমরা কিন্তু কাজ করার চেষ্টা করি, একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। তো সেই চেষ্টাটা বাংলাদেশে চলছে, সেই জন্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বলে আমি মনে করি। এই যে নাজনীন যেরকম বলেছেন আগে, যে এটা কতদিন চলবে সেটা তো আমরা জানি না, দীর্ঘদিন যদি চলে তাহলে তো সমস্যা হবে। আর তারপরে আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের রপ্তানি, যদি যেখানে রপ্তানি করি সেই দেশে যদি সমস্যা চলতে থাকে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে, যুক্তরাজ্যে চলছে, ইউরোপে চলছে, তাহলে তো আমাদের রপ্তানি যেভাবে আমরা চেয়েছিলাম ঘুরে দাঁড়াবে সেরকম দাঁড়াতে পারবে না। আমি জি, আপনি কি শেষ করেছেন ডক্টর কাজী খলিলুজ্জামান? আমি শেষ করলাম এখানে, কারণ সময়ের তো স্বল্পতা আছে। হ্যাঁ, আমি যারা মহসিন আলীকে যেটি জিজ্ঞেস করতে চাই যে নিশ্চয়ই খাদ্য প্রাপ্তি একটি অধিকার এবং এটা নিশ্চিত করতে হবে, রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, কিন্তু এটার সঙ্গে অধিকারের সঙ্গে তো আপনার এই প্রাপ্তিটার সঙ্গে তো মানুষের জীবিকার বিষয়টি খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। এখন মানুষের যে কর্মসংস্থানের যে চিত্র দেখছেন আপনি, সেটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন তাহলে মানে খাদ্য নিরাপত্তা বলেন, যত মুখে যত কথাই বলেন না কেন, সেটা তো কি বলেন নিশ্চিত করা আসলে সম্ভব হবে না। যে মানুষের যদি কাজ না থাকে তাহলে মানুষ খাদ্য কিনবে কোথা থেকে বা উৎপাদন করবে কিভাবে? এই বিষয়টি, এই মানে জীবিকার বিষয়টি কিভাবে অ্যাড্রেস করা যায়? আপনারা যেসব সংগঠন কাজ করছেন সেখানে এই কি অ্যাডভোকেসি আছে এই বিষয়ে? আচ্ছা, জীবিকার বিষয় আসলে নিশ্চিত করতে না পারলে খাদ্য নিরাপত্তাই বলি আর অধিকার বলি, দুইটার কোনোটাই নিশ্চিত করা যাবে না। তবে আমার এইবারের আলোচনায় আমি একটু খাদ্য নিরাপত্তা আর অধিকারের সম্পর্কে একটু যে ভিন্নতা আছে সেটুকু বলতে চাই। সেটা হচ্ছে এই যে ডক্টর নাজনীন যেমন বলেছেন খাদ্য নিরাপত্তার 4টি ইন্ডিকেটর, তেমনি খাদ্য অধিকারেরও জাতিসংঘ কর্তৃক ঘোষিত 5টা ইন্ডিকেটর আছে। তার মধ্যে আমি যদি 2টা বাদ দিই, 3টা খুব বেশি আলোচিত, যেটা এফএও ডকুমেন্টেও আছে, অন্যান্য জায়গায়ও আছে। সেটা হচ্ছে এই যে খাদ্যের প্রাপ্যতা। যেমন আলোচনা এসছে যে উৎপাদন না হলে এবং সেই উৎপাদিত দ্রব্য খাদ্য সামগ্রী যদি প্রক্রিয়াজাত হয়ে বাজারে না যায়, দোকানে না যায়, তাহলে তো পাওয়া যাবে না। অতএব সেইটা একটা দিক, যে খাদ্যের যে অ্যাভেলেবিলিটি, যা প্রাপ্যতা, এটা নিশ্চিত করতে হবে। অমর্ত্য সেনের কথা আছে এটা যে খাদ্য বাজারে যতই থাক আর খাদ্য নেই, এরকম দুর্ঘটনা বা দুর্ভিক্ষ দুনিয়ায় খুব কমই হয়েছে। দুর্ভিক্ষ হয়েছে এই জন্য যে খাদ্য বাজারে আছে, মানুষের কাছে কেনার টাকা নেই। তার মানে তার কাছে খাদ্য প্রাপ্তির যে সুযোগ সেটা থাকতে হবে। সেই সুযোগটা থাকতে গেলে তার আয় থাকতে হবে। একদিক দিয়ে যেমন বাজারে থাকতে হবে, সেই লোকটার আয় থাকতে হবে। তো আমাদের দেশে আয়ের জায়গা থেকেই হচ্ছে যে দরিদ্র মানুষের সংখ্যা আরো বেড়েছে। আমি বলেছিলাম যে আগে ছিল 3,80,00,000 মানুষ,
তারপরে খাদ্য অধিকার বাংলাদেশ ডক্টর নাজদিনের নেতৃত্বেই একটা জরিপ করেছে, তারপরে জরিপ করেছে আপনার সানেম, জরিপ করেছে বিআইডিএস, জরিপ করেছে ব্র্যাক সহ আরো অন্যান্য প্রতিষ্ঠান। প্রত্যেকটা জরিপেই যেটা এসছে যে বর্তমানে বা এই বছরের শুরুতে যে 20.5% ছিল, তার থেকে 35 থেকে 40% পর্যন্ত দারিদ্র্য বাড়তে পারে। এবং এই 35 থেকে 40%-এর মধ্যে মানে আপনার যদি সংখ্যার দিক থেকে বলা যায় সেটা 5 কোটির উপরে, 6 কোটিও ছাড়িয়ে যেতে পারে। আমরা জানি না এই মুহূর্তে আসলে কত দরিদ্র আমাদের দেশে আছে, কারণ এরকম কোনো মূল্যায়ন বলি বা জরিপ বলি ফার্দার কোনো পক্ষ থেকে কিছু হয়। কিন্তু সাধারণভাবে জনাব মহসিন আলী, সাধারণভাবে তো এটা এই আলোচনা তো অনেকভাবেই আসছে যে এই কোভিড পরিস্থিতি দেশে একটা একটা দরিদ্র শ্রেণী তৈরি করেছে। যারা দরিদ্র ছিল তারা আরো দরিদ্র হয়েছে একটা মানে বিশাল সংখ্যায়। হ্যাঁ, তো ওই জায়গা থেকেই বলছি যে ওই দরিদ্র মানুষকে যদি নিশ্চিত করতে হয় তাহলে খাদ্য অধিকারই একমাত্র জায়গা যেটা নিশ্চিত করতে হবে। তো আমি দুটো ইন্ডিকেটরের কথা বলেছি, আর তৃতীয় ইন্ডিকেটর হচ্ছে যে পর্যাপ্ততা। আমি একজন মানুষ দারিদ্র সীমার উপরে মানেই হচ্ছে যে 2122 কিলো ক্যালোরি আমার খাওয়া দরকার প্রতিদিন। মাছ মাংস প্রতিদিন না, কিন্তু প্রোটিনও খাওয়া দরকার শর্করার সাথে, শাকসবজির সাথে মিলিয়ে। একইভাবে আপনার কি বলে এই জায়গার থেকেও আমাদের জায়গাটা হচ্ছে যে সাংস্কৃতিক ভাবে গ্রহণযোগ্য। একজন আদিবাসী মানুষ সে যা খায়, আবার একজন নগরের মানুষ তা খায় না। এই যে পর্যাপ্ততা বা এই যে তিনটে ইন্ডিকেটর, এই তিনটে ইন্ডিকেটর পূরণ করার মূল দায়িত্বই কিন্তু রাষ্ট্রের। সেই জায়গা থেকে আমরা যেটা বলতে চাই, রাষ্ট্র এগিয়েছে। আপনার 2006 সালে খাদ্য নীতি করেছে, এই বছরই আর একটা করেছে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি। এই নিয়ে আমরা কোনো মন্তব্য এখন করছি না, পর্যালোচনা করছি, পরে আমরা বলবো। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, 2015 সালে খাদ্য অধিকার বাংলাদেশের যখন অভ্যুদয় হয়, সেই দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, খাদ্য অধিকার শব্দ বলেননি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যে যে আইন যা যা করা লাগবে আমরা তা করব। এবং সেই করার ঘোষণা দেওয়ার পরও কিন্তু আজ পর্যন্ত হয়নি। আমরা খাদ্য অধিকার বাংলাদেশ যে অ্যাডভোকেসিটা করছি সেটা হচ্ছে যে খাদ্য অধিকার নিশ্চিত করতে গেলে রাষ্ট্র দায়িত্ব হিসেবে আইনি প্রক্রিয়া করতে হবে, এবং আইন করলেই একমাত্র পর্যায়ক্রমে, একদিনই হবে তা নয়, পর্যায়ক্রমে মানুষের খাদ্য অধিকারটা নিশ্চিত হবে। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধা খলিফুল্লাহ স্যার, উনি থাকতেই আপনার শিক্ষানীতি আছে, আমরা সবাই জানি। শিক্ষানীতি বাস্তবায়ন হচ্ছে না বলেই শিক্ষা আইনের খসড়া তৈরি হয়েছে 7 বছর, এখন পর্যন্ত কিছু হয়নি। তা আমরা এটাই বলতে চাই খাদ্য অধিকার বাংলাদেশের পক্ষ থেকে, যে খাদ্য অধিকার আইন করলেই পর্যায়ক্রমে আপনার মানুষের খাদ্যের অধিকারটা নিশ্চিত হবে। আর আপনি যেটা বললেন কর্মসংস্থানটা এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে, আমি আপনাকে 2-3টি তথ্য দেব। তার মধ্যে একটি তথ্য হচ্ছে এই, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা যেটা বলেছে যে 72.6% পরিবারের, যত পরিবার আছে দেশে, প্রত্যেকেরই আয় কমেছে। আমাদের দেশে বেকার কত হয়েছে তার কোনো সংখ্যা জানা নেই, কিন্তু স্বাভাবিকভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আপনি যেমন যে শব্দটা বললেন, এটা খুব পরিচিত শব্দ এখন আমাদের নগরে এবং জেলা শহর এবং উপজেলা শহরে, একদম প্রান্ত গ্রাম বাদ দিলে সকল জায়গায় বেকারত্বের হার বেড়েছে, কর্মসংস্থানহীনতা বেড়েছে। এই জায়গায় আমরা যেটা বলতে চাই যে ইমিডিয়েটলি যেটা করা দরকার খাদ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে, একটা হচ্ছে যে গরিবদের তালিকাটা আসলে করা দরকার। ডাটাবেস যতদিন না হবে ততদিন পর্যন্ত একটা সমস্যা থেকেই যাবে। 2 নম্বর, আপনারা সকলেই জানেন যে সরকারের খাদ্য এবং দারিদ্র্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং দারিদ্র্য বিমোচন কৌশল হিসেবে প্রধান কর্মসূচি হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি। আমরা এবারের বাজেটেও দেখেছি সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে 4 লক্ষ মানুষের অতিরিক্ত আপনার বরাদ্দ বেড়েছে, যারা সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আসবে। কিন্তু আমরা এটাও জানি এই সামাজিক নিরাপত্তা কর্মসূচির যতটুকু বরাদ্দ আছে সেটি যে কোনো পরিবারের খাদ্য বা দারিদ্র্য বিমোচনের জন্য যথেষ্ট নয়। তাহলে কি করা দরকার, যে উপযুক্ত পরিমাণে বাড়ানো দরকার। সেই বাড়ানো তো যাচ্ছেই না, তার মধ্যে আবার
দুর্নীতি এখনো চলছে, যেটা আমরা সকলেই জানি। তার পাশাপাশি সেটা হচ্ছে যে আপনার যে পরিমাণ মানুষ বা যাদের পাওয়া উচিত তাদের বাদ দিয়ে মিস টার্গেটিং হচ্ছে। অতএব এই অবস্থায় আপনার সরকারের পক্ষ থেকে ডক্টর নাজনীন একাধিক অনুষ্ঠানে খাদ্য অধিকারের বলেছেন যে সরকারের উচিত এখন খণ্ডকালীন চাকরি দেওয়া, বিভিন্ন কর্মসূচির অধীনে চাকরি দেওয়া। আমরাও বলতে চাই সেই চাকরি খণ্ডকালীন কতটুকু হবে না হবে তা জানি না, তবে দরিদ্র মানুষের ন্যূনতম মূল্যে আপনার ভারত সহ বিভিন্ন দেশে যেরকম আছে রেশনিং ব্যবস্থাটা চালু করা দরকার। তাহলে অন্তত এই কোভিড পাড়ি দেওয়ার মতো সময়ে যদি তারা খাদ্য সহায়তাটা পায় তাহলে তারা ভালো থাকবে। ধন্যবাদ জনাব মহসিন আলী। আমি একটু জনাব আবুল কালাম আজাদের কাছে যাব। এই যে কিছু সুনির্দিষ্ট উনি প্রস্তাবনা দিয়েছেন, আপনার একটা ডেটাবেস করতে হবে, সামাজিক নিরাপত্তার কর্মসূচি আরও ইন্টেন্সিফাই করতে হবে, রেশনিং করতে হবে এবং একটা সুনির্দিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য অধিকারটা নিশ্চিত করতে হবে। যদি আমি আমার ব্যক্তিগত মত হলো যে আইনি প্রক্রিয়া তো অবশ্যই লাগবে, কিন্তু এটা একটা সাংবিধানিক অধিকার মানুষের খাদ্য প্রাপ্তি এবং খাদ্য। তো আপনারা যে সংগঠন থেকে কাজ করছেন এই কর্মসূচির মধ্যে আপনাদের কোনো ফোকাস আছে কিনা? যদি বলি ভাই, আমরা অবশ্যই আমাদের যে সিভিক এঙ্গেজমেন্ট যে অ্যালায়েন্স যে প্রোগ্রামটা আছে ইকো কোঅপারেশন, এটা হলো মিনিস্টার অফ ফরেন অ্যাফেয়ার্স নেদারল্যান্ড ফান্ডেড। হ্যাঁ, সেটা হলো সিভিল সোসাইটিকে একত্রিত করে তাদের মাধ্যমে লবি অ্যান্ড অ্যাডভোকেসির মাধ্যমে গভর্নমেন্টের কাছ থেকে অথবা পলিসি মেকারের কাছ থেকে মানুষের খাদ্য অধিকার সহ অন্য যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো নিয়ে ইকো কোঅপারেশন দীর্ঘ সময় ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তো সে জায়গাতে আমরা অবশ্যই ন্যাশনাল লেভেলে বলেন, লোকাল লেভেলে বলেন এবং প্রত্যন্ত এলাকাতে কৃষকদের গ্রুপ করে এবং ফেডারেশন তৈরি করে যে লোকাল লেভেলে যেন সার্ভিসটা পাই, যেটা লোকাল গভর্নমেন্ট আছে, ইউনিয়ন পরিষদ আছে, উপজেলা পরিষদ আছে, সেটাগুলো নিয়ে আমরা কাজ করি। পাশাপাশি ন্যাশনাল লেভেলে বিশেষ করে এই যে রাইট টু ফুড যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কের সাথে যুক্ত করে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি যাতে এই ধরনের ক্যাম্পেইনগুলো করে এবং রিসার্চ করে এবং ক্যাপাসিটি বিল্ডিং করে যাতে আমরা এই সরকারের কাছে বা পলিসি মেকারদের কাছে দৃষ্টি আকর্ষণ করতে পারি। শুধু রাইট টু ফুড ক্যাম্পেইনই না, আমরা আপনি জানেন যে NPAN2 যেটা তৈরি হয়েছে সেগুলো নিয়েও আমরা অ্যাডভোকেসি করি। আমরা SDG প্ল্যাটফর্মের সাথেও আমরা জড়িত হয়েছি, সেইগুলো নিয়েও আমরা আসলে কোভিডকে কীভাবে SDG প্ল্যাটফর্ম করে ইফেক্ট করতেছে সেগুলো নিয়েও আমরা কাজ করতেছি। ডক্টর নাজনীন, তাহলে ওই যে জনাব মহসিন আলী যেমনটা বললেন যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য অধিকারটা নিশ্চিত করতে হবে, প্রাপ্যতা নিশ্চিত করতে হবে, এটা কতটা গুরুত্ব পাচ্ছে আমাদের নীতি নির্ধারণের মধ্যে, রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মধ্যে? দেখুন, উনি উল্লেখ করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে খাদ্য নিরাপত্তা দেওয়ার জন্য আইনি যা যা করতে হয় সেটা উনি সেটা উনি করতে চেয়েছেন। কিন্তু তো এটা তো সর্বোচ্চ জায়গা থেকে কিন্তু এই ইচ্ছা এবং আশ্বাসটা এসছে। এবং আপনি মহসিন ভাইকে যে প্রশ্নটা করেছিলেন, উনি যে উত্তরটা দিয়েছেন সেটার সাথে একটু কমপ্লিমেন্ট করি যে হ্যাঁ, খাদ্য নিরাপত্তার জায়গায় যখন আমরা কথা বলছি, কেন আমরা বলছি যে এই রাইট টু ফুডটা আইন হতে হবে? আইন হতে হবে এই জন্য, আইনটার অধিকারের জায়গা থেকে, সংবিধানে তো এটা আছে, কিন্তু সংবিধানে যা কিছু আছে সেটা নিয়ে কি পরে আর আইন নেই? অবশ্যই আইন আছে। আমাকে নিরাপত্তার কথা বলা হয়েছে, আমার জেন্ডার সমতার কথা বলা হয়েছে, এগুলোর বিষয়েও কিন্তু আবার আইন আছে। আমার সংবিধান হচ্ছে আমার আমব্রেলা। তো সেই জায়গা থেকে অবশ্যই খাদ্য অধিকারের একটি আইন হতেই পারে, যেটা এই যে সবাই আমরা চাই খাদ্য নিরাপত্তা, সেটার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট স্ট্র্যাটেজি দিবে তখন। এবং এইখানে আপনি যেটা ওনাকে বলছিলেন যে একটা তো হচ্ছে খাদ্য নিরাপত্তার জায়গা, যে আমার আয় থাকবে, কাজকর্ম থাকবে, আমি আমার নিজের আয় দিয়ে খাবার কিনে খাবো, সেটা হচ্ছে আমার নিজের উদ্যোগে যে এই কর্মসংস্থান আমার হচ্ছে। কিন্তু এটুকুই কেবল যে কর্মসংস্থান নাই তাহলে আমরা খাদ্য অধিকারের কথা বললাম তাইলে আর কি হলো, বিষয়টা তো তা না। আমরা করোনার সময় কি দেখেছি যে অতি দরিদ্র মানুষগুলোর কাছে রাষ্ট্র খাবার নিয়ে গেছে। তাহলে তিনটা দিক আমি দেখি, একটা হচ্ছে যে আমি আমার মতো করে চাকরি বাকরি করব, আয় করব, আমি খাবার কিনে খাবো, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে অধিকারের জায়গা, যে আমার যদি সেই কাজের সংস্থান না থাকে, তাহলে আমার যদি খাদ্যের নিরাপত্তা না থাকে, তাহলে রাষ্ট্র আইদার আমাকে কাজের ক্ষেত্রে সহায়তা দিবে, অথবা যে একদম যদি আমি প্রান্তিক মানুষ হই সরাসরি খাদ্য সহায়তা দিবে। যেভাবেই হোক আমার কাছে খাদ্য পৌঁছাতে হবে এবং এইটাই আসলে আইন করলে এই তিনটার জবাবদিহিটা
অনেক বেশি শক্তিশালী হবে। এবং এই কারণে আমাদের কিন্তু সরকারের প্রকল্প আছে, যেমন ইজিপিপি বলে একটা প্রকল্প আছে, এটা গ্রামের দিকে ব্যাপকভাবে সুপরিচিত অনেক কয়েক বছর ধরে। এটার আন্ডারে কি করে যে লিন সিজন, যেই সময় আমরা মরা কার্তিক বলি, ওই সময় নানান ধরনের এমপ্লয়মেন্ট জেনারেটেড হয় অল্প সময়ের জন্য। সেটা রাস্তাঘাটের পরিচর্যা হতে পারে, গাছ লাগানো হতে পারে, মৎস্য, নানান কিছু। তো সেই রকম ভাবে এই করোনা কালেও আসলে এই ধরনের স্বল্প মেয়াদী এমপ্লয়মেন্ট সেটা আরবান এরিয়ার জন্য কিন্তু রাষ্ট্র করতে পারে। এবং এর মধ্য দিয়ে ওই যে বললাম খণ্ডকালীন চাকরির কথা যেটা বললেন, জি, এবং এর মধ্য দিয়ে আসলে খাদ্য অধিকার নিশ্চিত হবে। তবে এটা ঠিক, এই রাইট টু ফুডটা যদি আইনগতভাবে প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু জবাবদিহির জায়গা আসবে যে কেন নিশ্চিত হয়নি, ওই অধিকারটা প্রতিষ্ঠা হবে। ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, সামাজিক নিরাপত্তা এবং একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটাকে মানুষের অধিকারটাকে নিশ্চিত করার উপরে কথা বলা হচ্ছে, অ্যাডভোকেসি করা হচ্ছে, কিন্তু যেটি প্রশ্নটি এর আগেও করলাম যে কর্তৃপক্ষ এটাকে অগ্রাধিকারভাবে বিবেচনা করার মতো অবস্থায় গেছে কিনা, বা আপনারা তাদেরকে সেই কমপ্লায়েন্সের মধ্যে আনতে পারবেন বলে মনে করেন কিনা? কঠিন প্রশ্ন। না, আমি একটু পরিষ্কার করি, খাদ্য সংবিধানে যেটা আছে সেখানে অধিকার নেই, সেখানে হচ্ছে সরকারের দায়িত্ব। আর আমরা যেটা চাচ্ছি এটা মানুষের অধিকার, যে তার খাদ্যটা পাওয়াটা অধিকার। যদি এই আইনটা হয় তাহলে আইনের আশ্রয় নিতে পারবে। সংবিধানে এরকম বলা আছে, শিক্ষার ব্যাপারে বলা আছে যে সরকারের দায়িত্ব হচ্ছে সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, প্রাথমিক শিক্ষা। কিন্তু অধিকার কথাটা নাই, অধিকারের জন্য সেজন্য আমরা শিক্ষাতেও আইন ছেড়েছিলাম। তো আইনের মূল কথাটা সেখানে হচ্ছে, সংবিধানে তো সবকিছুই আছে কিন্তু অধিকার হিসেবে সংবিধানে ওইরকম থাকে না, ও নাই। তো সেজন্য এটা দরকার। আমরা কতটুকু আশাবাদী, অনেক আশাবাদী, সেই জন্য আমরা কাজ করার চেষ্টা করছি। যেমন শিক্ষা আইন 2010 সালে শিক্ষানীতি হয়েছে, এখনো শিক্ষা আইন হয়নি, 10 বছর প্রায় হয়ে গেল। তো এখানে মাত্র কয়েক বছর ধরে হয়েছে, আমরা আরো কয়েক বছর আমরা কাজ করে যাব, যতদিন না আমরা দেখি আমরা সফল না হই। যেহেতু প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা আশ্বাস পাওয়া গিয়েছিল 2015 সালে, তারপরে অবশ্য 5 বছর চলে গেছে, কিন্তু সেটা অগ্রগতি তেমন হয়নি। একটা জিনিস হচ্ছে যে এটা প্রধানমন্ত্রী তো নিজে আইন করবেন না, যে মন্ত্রণালয় আছে দায়িত্বে তারা সেটাকে এগিয়ে নিয়ে যাবে। এই জায়গায় আমরা প্রায় আটকে যাই, আমরা কিছু আগাই, তারপরে দেখা যায় আর আগাচ্ছে না। ডক্টর আহমেদ, আমরা একটু সময় সংকীর্ণতার মধ্যে আছি, সংক্ষিপ্ততার মধ্যে আছি, সময় পেলে আবার আপনার কাছে আসবো আপনার একটুখানি বক্তব্য নেওয়ার জন্য। জনাব আবুল কালাম আজাদ, আপনার শেষ এই কর্মসূচির মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু আপনার কোনো পরামর্শ আছে কিনা, বা আপনার সংগঠনের তরফ থেকে কোনো পরামর্শ আছে? আমাদের সংগঠন থেকে যে পরামর্শ বা যে চিন্তাধারা, এই মুহূর্তে এগ্রিকালচার বেসড আসলে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে হবে, যেখানে ইউথদেরকে ইনভলভ করা যায়। সেটা একটা বিষয় হতে পারে। আমরা জানি যে চর এবং হাওড় এলাকায় এবং আমাদের কোস্টাল বেল্ট এরিয়াতে ক্লাইমেট এফেক্টেড অনেক জোন আছে, যেমন সাউথে আছে আপনার লবণ একটা বড় প্রাধান্য। সেখানে লবণ সহিষ্ণু জাত এবং টেকনিক্যাল সাপোর্ট যদি আমরা করতে পারি, সে একটা অংশ আমরা কৃষি উৎপাদনে আনতে পারবো। ঠিক সিমিলারলি আমাদের চর এলাকাতে সেখানে আছে ড্রট, সেখানেও তাদেরকে আমরা যদি সেই টেকনোলজিটাকে ইন্ট্রোডিউস করি তাহলে আমরা সেখানে উৎপাদন বাড়াইতে পারবো। সেটা একটা বড় বিষয়। আর একটা পরামর্শ যেটা আমি বলি, যে আমরা বলতেছি যে তালিকা তৈরি, দরিদ্র নিম্ন আয়ের মানুষ, এটার একটা তালিকা কিন্তু রাষ্ট্রই তৈরি করতে পারে। আমরা এখন বলি যে আমরা ডিজিটালাইজড বাংলাদেশ, হ্যাঁ, আমরা যদি এই ভোটার আইডি কার্ড অথবা ভোটার যে এনআইডি যেগুলো আছে সেগুলোর সাথে যদি এই মানুষের একটা ডাটাবেস তৈরি করতে পারি, যখন এই দুর্যোগগুলো আসবে তখন এই দুর্যোগকে তার সেই ডাটাবেস দিয়ে ধরেই কিন্তু আমরা আসলে তাদেরকে ত্রাণ বলি আর খাদ্য সহায়তা ক্যাশ দেওয়া বলি, সেটা আমরা করতে পারবো। কিন্তু কেন জানি হচ্ছে না। প্রত্যেকটা এনজিওই বলেন, প্রত্যেকটা সরকারি সংস্থাই বলেন, যখন কোনো দুর্যোগ আসে নতুন করে আমাদেরকে যেতে হয় নতুনভাবে বেনিফিশিয়ারি সিলেকশন করতে। আমি যদি দেখি যে একটা এনজিও কাজ করতেছে, এক গ্রামে ধরে নেন 2-5টা এনজিও কাজ করতেছে, প্রত্যেকেই কিন্তু কি করতেছে, বেনিফিশিয়ারি ওই দরিদ্র, ওই হত দরিদ্র সিলেকশন করতেছে। কেন? আমাদের ডাটাবেস থাকা দরকার, সেই ডাটাবেস নিয়ে কিন্তু সংশ্লিষ্ট এনজিও বলেন, সরকার বলেন, সেটা কাজ। ধন্যবাদ ডক্টর আহমেদ। আমি এই ডাটাবেজের কথাই বলছি যে আপনি তো একজন গবেষক,
বিআইডিএস বা এই ধরনের এই সংগঠনগুলো যেমন খাদ্য অধিকার বাংলাদেশ, তারাও তো যেমন সরকারের উপর দায়িত্ব দিচ্ছেন। তো সরকারের সঙ্গে অ্যালং উইথ দ্য আদার অর্গানাইজেশন তারা কি সবাই মিলে একটা সমন্বিত পদক্ষেপ নিতে পারে কিনা? না দেখুন, এই প্রক্রিয়াটা কিন্তু আসলে মানে চলমান থাকার কথা ছিল। আমাদের যে 2015 সালে ন্যাশনাল জাতীয় যেটা আমাদের সামাজিক সুরক্ষা নীতি হলো নতুন, যেটা সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, সেখানে কিন্তু একটা কম্পোনেন্ট ছিল, একটা হাউসহোল্ড সার্ভে হবে যেখানে মানুষের সম্পদের হিসাব নিয়ে সেইখানে এটা সহজেই বোঝা যাবে যে কারা দরিদ্র কারা কম দরিদ্র। এটা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পাইলটিংটা শুরু করেছিল, তারপরে কি হয়েছে এটা আর আমরা জানি না। কাজেই এটা কিন্তু আসলে পরিসংখ্যান ব্যুরোকেই করতে হবে, না হলে তো গ্রহণযোগ্যতা থাকবে না এবং আর্থিক একটা বড় ব্যাপার এটা। তো কাজেই আমি মনে করি যে ওই যে হাউসহোল্ড সার্ভেটা যেখানে সম্পদের একটা যাচাই বাছাই করার কথা ছিল এবং তার মাধ্যমেই তালিকাটা আসার কথা, সেই আঙ্গিকে হোক কিংবা ওটাতে যদি সমস্যা থেকে থাকে অন্য কোনো রূপে ওই জিনিসটা কিন্তু হতে হবে। কারণ সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে কিন্তু এই কারণেই অন্তর্ভুক্ত করা হয়েছিল যাতে টার্গেটিংটা সুবিধা হয়। সেই একই তালিকা কিন্তু এই নানান সময় আমরা ব্যবহার করতে পারবো। কাজে আমি মনে করি একটু ফিরে গিয়ে ওখানে কি হয়েছে সেটা দেখে বা আমাদের একটা নতুন করে ওই আঙ্গিকে একটা স্ট্র্যাটেজি নিয়ে আমরা কিন্তু এই তালিকাটা করতে পারি এবং আমি মনে করি এখানে পরিসংখ্যান ব্যুরোই আসলে সবচেয়ে ভালো সংস্থা যারা এটা করে। জি, জনাব মহসিন আলী, আবারও আপনার কাছে সেই আগের প্রশ্নটি আসতে চাই যে এখন এই খাদ্যের অধিকার, খাদ্যের প্রাপ্যতা, আমাদের পুষ্টির অধিকার, এগুলো নিশ্চিত করার ক্ষেত্রে অনেকের দায়িত্ব সম্পর্কে আমরা আলোচনা করলাম, কিন্তু রাষ্ট্র বা সরকার মানে কি বলে যে মানে চিফলি রেসপন্সিবল, প্রাইমারিলি রেসপন্সিবল। তো এই রেসপন্সিবিলিটির দিক থেকে আপনি আর কি পদক্ষেপ তাদের নেওয়া উচিত বলে মনে করেন? আপনার সাজেশন জানতে চাইছি। আচ্ছা, আমি মানে যতদিন পর্যন্ত আইন না হচ্ছে, কার্যকর না হচ্ছে, ডক্টর নাজনীন যেটা বলার চেষ্টা করেছেন মানে এখনই তার সাথে যুক্ত করে যেটা বলতে যাচ্ছি, আগেও আমি বলার চেষ্টা করেছি। 2015 সালে যে NSSS ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি, তার মধ্যে 26 সালের মধ্যেই আমাদের দেশে দারিদ্র্য কমে আসার কথা। আমাদের কৌশলগত ভাবে বা ব্যবস্থাপনাগত ভাবে যত মন্ত্রণালয় আছে তার থেকে কমিয়ে 4টে মন্ত্রণালয়, সেখান থেকে কমিয়ে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে বা নেতৃত্বে এই যে ডাটাবেস করা, সমগ্র কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন, গ্রাজুয়েশন, এগুলো সব দেখার কথা। কিন্তু বাস্তব হচ্ছে এই 10 বছর হয়ে গেছে, এই পর্যন্ত মানে কৌশলগত দিক থেকে, ব্যবস্থাপনাগত দিক থেকে তেমন কোনো অগ্রগতি হয়নি। বেনিফিশিয়ারির সংখ্যা বেড়েছে, অল্প কিছু টাকা বা বরাদ্দ বেড়েছে, এর বেশি কিন্তু আর কোনো কিছু হয়নি। তো এই জায়গা থেকে আমি বলতে চাই, সরকার যে নিজেই ঘোষণা দিয়েছে এবং খুব সিরিয়াসলি ওন করেন সরকারের সকল পক্ষ যে NSSS খুব সফল, কিন্তু বাস্তবে এখন দেখা যাচ্ছে যে সেটা সফল হচ্ছে না। কারণ কি? তার প্রপার বাস্তবায়ন নেই। আমাদের শ্রদ্ধেয় খলিকুজ্জামান স্যার সবসময় বলেন যে নীতি আইন যাই এই দেশে আছে তার যদি যথাযথ বাস্তবায়ন থাকতো তাহলেও কিন্তু আমরা অগ্রগতির আরেকটু এগিয়ে থাকতে পারতাম। তা আমি বলবো যেটা NSSS এর অধীনে যে কর্মসূচিগুলো গৃহীত হয়েছে, সেই কর্মসূচিগুলোকে যথাযথভাবে মূল্যায়ন করে ডাটাবেজের আলোকে যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে পারলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো। কিন্তু পাশাপাশি খাদ্য অধিকার আইন প্রণয়নের লক্ষ্যে যে প্রস্তুতি কাজ, সেটাও শুরু করা দরকার। সেটা হচ্ছে এই যে খাদ্য অধিকার বলতে আমরা অনেক সময় ভয় পাই যে একজন অধিকারের কারণে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করবে, রাষ্ট্র তখন কি করবে। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়, অনেক MP মহোদয়ের সাথে কথা বলেছি, তারা এই কথা বলেছেন। এখানে আমাদের সুনির্দিষ্ট যেটা বক্তব্য, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় হয়েছে, নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় আছে, অতএব এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। একটাই বিষয় আইনেই পরিষ্কার লেখা থাকবে বা উল্লেখ থাকবে যে পর্যায়ক্রমে সর্বনিম্নের অতি দরিদ্র মানুষ থেকে শুরু করে আস্তে আস্তে প্রত্যেককেই একটা পর্যায় পর্যন্ত সময় নিয়ে গ্রাজুয়েট করা হবে। দুর্ভাগ্যজনক এই কথাটা NSSS ছিল, কোনো মনিটরিং ব্যবস্থা নেই, আমরা জানি না যে গ্রাজুয়েশন আদৌ হয়েছে কি হয়নি, কিভাবে হয়েছে, কি অবস্থা। সেই জন্যই বলছি যে NSSS এর কাজটা যত দ্রুত একটু ভালোভাবে বাস্তবায়ন করা যাবে সেটা একটা বিষয়। পাশাপাশি আপনার আইনের প্রস্তুতি, এই দুটো যদি পাশাপাশি চলে তাহলে আগামী 2-3 বছরের মধ্যেই আমরা যদি কোভিডকে নিয়ন্ত্রণে আনতে পারি, আমাদের দেশের খাদ্য অধিকার এবং আমাদের দেশের সার্বিক অর্থনীতি একটু ভালো জায়গায় যেতে পারবে বলে আমরা মনে করি।
ধন্যবাদ জনাব মহসিন আলী। ডক্টর কাজী খলিকুজ্জামান কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি জনাব মহসিন আলী কি কিছু যোগ করতে চাইছেন? আর না, আমি বলছি যে খলিকুজ্জামান স্যার একটা কথা বলতে চাচ্ছেন, ওইটা একটু শুনুন। জি জি জনাব ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, আপনার ব্যান্ডউইথ একটু সংযোগে একটু দুর্বল লাগছে। আচ্ছা, শোনা যাচ্ছে এখন? জি এখন শোনা যাচ্ছে, জি বলুন। শোনা যাচ্ছে, ঠিক আছে। না, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি। মন্ত্রণালয় বর্তমানে যে মন্ত্রী আছেন তিনি আগ্রহী। আমরা একটা খসড়া তৈরি করছি, সেই খসড়া দিয়ে দেখবো তিনি যে আগ্রহ দেখিয়েছেন সেটা কি বাস্তবে রূপান্তর হয় কিনা। আমরা সবসময় লেগে থাকবো, যতদিন না হয় ততদিন আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব, কারণ ওটা হচ্ছে মানুষের দিক থেকে তার অধিকারটা প্রতিষ্ঠিত করতে হবে। তবে খাদ্যটা হচ্ছে একেবারেই মৌলিক। আমি একটা কোটেশন দিয়ে শেষ করি, সেটা হচ্ছে হিউবার্ট হামফ্রে, আমেরিকার উপরাষ্ট্রপতি ছিলেন। তিনি বলেছিলেন এক সময়ে, নিক্সনের সময় বলেছিলেন, তিনি বলেছিলেন যে শুনছি পৃথিবী আমাদের উপর খাদ্যের জন্য নির্ভরশীল হচ্ছে। এটা আসলে ভালো খবর না, তবে আমার কাছে ভালো খবর এই জন্যে যে মানুষকে নিয়ন্ত্রণ করতে হলে তার পেটের মাধ্যমে ভালো করে নিয়ন্ত্রণ করা যায়। তো সেইটাকে আমাদের মনে রাখতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, এবং যেভাবে বলা হচ্ছে যে আমাদের যে সম্পদ আছে সেই সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে উৎপাদন বাড়ানো, এবং তার পাশাপাশি অবশ্য বন্টন এবং মানুষের কর্মসংস্থান, এই সবগুলোর দিকে আমাদের নজর দেওয়া আছে, কিন্তু আরো বেশি করে নজর দিতে হবে যাতে সবাই আমরা আমাদের এখন টেকসই উন্নয়ন যে প্রক্রিয়াটা চলছে সেখানে তো কাউকে বাদ দেওয়া যাবে না। সুতরাং সবাইকে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া সেটাকে জোরদার করতে হবে। ধন্যবাদ। আমরা লক্ষ্য করতে হবে। ধন্যবাদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ, আপনার মূল্যবান এবং সুচিন্তিত মতামতের জন্য। যারা মহসিন আলী, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। ডক্টর নাজিন আহমেদ, আপনাকেও ধন্যবাদ। এবং জনাব আবুল কালাম আজাদ, ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এই আলোচনাটি খুব মনোযোগ দিয়ে শুনলাম। এখানে যেই কথাটি খুব গুরুত্বের সঙ্গে বলার চেষ্টা করা হয়েছে যে মানুষের অস্তিত্ব রক্ষা একটা পূর্ব শর্ত হচ্ছে তাদের খাদ্যের অধিকার পূরণ করা, এবং এই খাদ্য অধিকার পূরণ করার জন্য নানা ধরনের ইনস্ট্রুমেন্ট মেকানিজম আছে, কিন্তু ওনারা মনে করছেন যে সরকারের উচিত হবে যে একটি খাদ্য অধিকার আইন প্রণয়ন করা, এবং এই আইনের বাস্তবায়নের মধ্য দিয়ে, যথাযথ বাস্তবায়নের মধ্য দিয়ে মানুষের অধিকারটি নিশ্চিত করা যাবে, এবং এটার সঙ্গে সঙ্গে খাদ্যের উৎপাদন এবং বন্টন ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে, এবং যেই প্রতিশ্রুতিগুলো আছে যে সবাইকে সঙ্গে নিয়ে এই অগ্রগতি অর্জন করতে হবে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের কথাও সেই কথাই বলা হয়েছে যে কোনো মানুষ যাতে পেছনে পড়ে না থাকে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা করতে হবে, এবং সেখানে একটা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বর্তমানে যে অবস্থা আছে সেটাকে আরও ইন্টেন্সিফাই করা। এই দরিদ্র এবং নিম্ন আয়ের যারা মানুষ আছে তাদেরকে একটি ডেটাবেজের মধ্যে নিয়ে আসা, প্রয়োজনে রেশনিং করা, এবং কোভিড এই যে একটা মহামারীর মধ্য দিয়ে আমরা চলছি এর মধ্যে মানুষের যে ঝুঁকি বাড়ছে, কর্মহীনতা বাড়ছে, সেই কর্মহীনতাকে মোকাবেলার জন্য একটা সুচিন্তিত পরিকল্পনা দরকার। এবং ক্ষুধা, পুষ্টিহীনতা, খাদ্যের অপচয়, অনিরাপদ খাদ্য আমাদের চারপাশের একটা নিত্য চিত্র হয়ে গেছে। বাংলাদেশের এই খাদ্য উৎপাদন, বন্টন এবং নিম্ন আয় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এই প্রাপ্যতা আমাদের নিশ্চিত করতে হবে, পুষ্টি নিশ্চিত করতে হবে, এবং এই বিশেষ পরিস্থিতিতে সেটি আজকে আমাদের আলাপের মূল বিষয় ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি যে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন কর্তৃপক্ষ একটি খাদ্য অধিকার আইন প্রণয়নের ক্ষেত্রে। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। এই অনুষ্ঠানটি চাইলে আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেটও আপনারা জেনে নিতে পারবেন। আর যাবার আগে আবারও আপনাদের অনুরোধ জানাতে চাই যে কোভিডের যে দ্বিতীয় ঢেউয়ের কথা বলা হচ্ছে, আপনারা সবাই স্বাস্থ্য সুরক্ষা বিধিগুলো মেনে চলবেন, হাত ধোবেন, মাস্ক পরবেন, এবং শারীরিক সামাজিক দূরত্ব বজায় রাখবেন। নিজে সুস্থ থাকবেন, পরিবারের সদস্যের কথা মাথায় রাখবেন। সবার জন্য শুভকামনা রেখে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।